হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। আজকের গল্প স্বপ্ন ছায়া পর্ব ৩, লেখিকা মুশফিকুর রহমান মৈতি। নিজের চোখের সামনে তার বোনকে এমন একজন পুরুষের সাথে সংসার করতে দেখতে হবে, কথাটা ভাবতেই রেলিংয়ে জোরে আঘাত করে নীলাদ্রি। যা হবার তা তো হয়ে গেছে, এখন এই নির্জীব রেলিংটার উপর রাগ দেখিয়ে আর নিজের ফুসফুসটাকে পুড়িয়ে কী লাভ? কণ্ঠটি কানে আসতেই চমকে ওঠে নীলাদ্রি। তড়িৎ গতিতে পিছনে ফিরতে দেখলো তার পিছনে একজন নীল সালোয়ার কামিজ পরিয়ে তার নারী পড়ে দাঁড়িয়ে আছে। নারীটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলাদ্রি। জ্যোৎস্নার স্নিগ্ধ আলোতে নারীটিকে আরও বেশি মোহনীয় লাগছে তার কাছে। রৌদ্রতপ্ত দুপুরে এক পশলা বৃষ্টির ন্যায় শীতল অনুভূতি হয় এই নারীটি উপস্থিতিতে। নীলাদ্রির তর্জনী এবং মধ্যমার ভিতরকার নিকটিনী উৎসটি জ্বলছে, কিন্তু তার সেদিকে মন নেই। সে এক দৃষ্টিতে সামনে দাঁড়িয়ে থাকা 24 বছরের রমণীকে দেখে যাচ্ছে। মেয়েটিকে ছোটবেলা থেকে দেখছে, অথচ যতবার মেয়েটি তার দৃষ্টির সামনে আসে ততবার সে থমকে যায়। মেয়েটি একটু এগিয়ে এলো, নীলাদ্রির থেকে 5 কদম দূরে দাঁড়িয়ে রেলিংয়ের উপর হাত রাখলো। নীলাদ্রির দৃষ্টি এখনো মেয়েটির দিকে স্থির। হাতের সিগারেটটা জ্বলতে জ্বলতে যখন আঙ্গুলিকে হালকা চেকা দিতে লাগলো তখন সম্বিত পেল তার। দৃষ্টি সরিয়ে কালো আকাশটির দিকে তাক করে হিনহিনে কণ্ঠে বলল, রাত বিরাতে শাকচুন্নির মতো চুল ছেড়ে ধেই ধেই না করে ঘুমালে তো পারিস? কয়েক মিনিটের জন্য আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। এতই যখন ভয় পান তো রাতে বিরাতে আপনাকে ছাদে থাকতে কে বলেছে? নিজের রুমে বসে এইসব সাইপাস টানলে পারেন। আর হার্ট অ্যাটাকের কথা বলছেন, কিছুদিন পর এমনি সেটা হবে যখন আপনার ফুসফুসটা অকেজো হয়ে যাবে। আজকাল দেখি আমাদের পিউরানির মুখে ক্ষয় ফুটেছে। তা আমার জন্য এত চিন্তা করতে তো আগে দেখিনি। আর সূর্য বুঝি পশ্চিম থেকে উঠেছে? নীলাদ্রির ঠেস মারা কথার উত্তর দিল না পিউ, শুধু আর চোখের রাগনিত দৃষ্টিতে নীলাদ্রির দিকে তাকালো। মেয়েটির নাম পিউ। নীলাদ্রির খালু বদরুল সাহেবের একমাত্র ভাগ্নি। পিউয়ের বাবার মৃত্যুর পর থেকে বদরুল সাহেব তার বোন রত্না বেগম এবং ভাগ্নি পিউকে নিজের কাছে নিয়ে আসেন, কিন্তু ভাগ্যের নির্মমতা রত্না বেগম কিছু বছরের মাঝে পৃথিবী মোহ ত্যাগ করেন। তারপর থেকে পিউ বদরুল সাহেবের কাছেই মানুষ। পিউ যখন বদরুল সাহেবের বাসায় থাকা শুরু করে তখন থেকে রোয়েন্দিলার সাথে তার বন্ধুত্ব হয়। পিটাপিটি হবার কারণে তাদের মাঝে সম্পর্কটাও অনেক গভীর। একই সাথে বড় হওয়া যাকে বলে। একই বিল্ডিংয়ের দোতলায় বদরুল সাহেব এবং 3তলায় শরীফ সাহেব থাকেন। সেই সুবাদে নীলাদ্রির সাথে পরিচয় পিউয়ের। লোকটির এই ঠেস মারা কথা একেবারেই সহ্য হয় না পিউয়ের। বয়সে বড় হবার কারণে নীলাদ্রিকে ভয়ের চোখেই দেখে এসেছে সে। হয় লোকটি মানুষ ঠেস মেরে কথা বলবে, নয় হুঙ্কার ছেড়ে ঘর মাথায় করবে। এছাড়া যেন কিছুই পারে না এই লোক। দেশটি বাইরের দিকে দিয়ে অভিমানী কণ্ঠে প্রতিবাদ করে উঠল পিউ। আমার বয়ে গেছে অহেতুক আপনার চিন্তা করতে। জানি তো তোর মতো স্বার্থপর মেয়ে কি আমার চিন্তা করবে। আসলে কি বলতো, সব জায়গায় বড় বড় ভাব নিয়ে কথা বলে বোঝানো দরকার যে তুই বড় হয়ে গেছিস। আচ্ছা, আপনি এমন কেন নীল ভাই? আমার পেছনে না লাগলে বুঝে আপনার শান্তি হয় না? আর আপনারই ঘাট হয়েছে। আর আমারই ঘাট হয়েছে কীভাবে যে আপনাকে কথাটা বকতে গেলাম কে জানে। পিয়ের মেজাজ অত্যাধিক খারাপ হচ্ছে। এই নীলাদ্রি নামক ব্যক্তিটিকে হয়তো জন্মের সময় মধুর বদলে করলার রস খাওয়ানো হয়েছিল, তাই তো সারাক্ষণ এত তেতো কথা বলে। আগে যদি জানতো লোকটি ছাদে রয়েছে তবে কখনোই পিউ ছাদের ত্রিসীমানাতেও ফিরত না। একটা জিনিস কখনোই বোঝে না এই নীলাদ্রি নামক ব্যক্তিটি তাকে এতটা অপছন্দ কেন করে। সে ছেলেবেলা থেকে দেখেছে হয় বকাঝকা করবে, নয়তো ঠেস মেরে টিক্কা রেখে দেবে। আজকে কথায় ধরা যাক, সে কি তাকে খারাপ কিছু বলেছে, কিন্তু সেই কথার বিনিময়ে আরও 5টা কথা শুনিয়ে দিল। পিউ কোনো কথা বলল না, উল্টো দিক ফিরে দরজার দিকে হাঁটা ধরল পিউ। পিউকে চলে যেতে দেখে নীলাদ্রি আকুল কণ্ঠে বলল, চলে যাচ্ছিস? হ্যাঁ, দাঁড়িয়ে থেকে আপনার টিটকারি মারা কথা শুনতে আমার বয়ে গেছে। এমনিতেই ওন্দি যাবার মনটা ভালো লাগছে না, তাই ছাদে এসেছিলাম দুদণ্ড ঠান্ডা হাওয়া খেতে। আপনি আমার এই ইচ্ছের ভিতর 13টা বাজিয়ে দিয়েছেন। মুখ ফুলিয়ে কথাটা বললে হাঁটা দিল পিউ। নীলাদ্রি পিউয়ের যাবার দিকে তাকিয়ে রইল। মেয়েটা বড্ড অবুঝ, তাই তো নীলাদ্রির অনুভূতিগুলো কখনোই তার চোখে পড়ে না। নিঃশব্দে হাসলো নীলাদ্রি, এই ভেবে শেষে কিনা একটা অবুঝ মেয়ের কাছে হৃদয় হারালো সে। পকেট থেকে আরও একটি সিগারেট বের করলো নীলাদ্রি। আগুন জ্বালিয়ে সুখ টান দিল ধমকা হওয়ার মতো এসে হৃদয়ের জ্বলন্ত আগুনটাকে একেবারে শান্ত করে দিয়ে মেয়েটি
হয়তো এই কারণে মেয়েটির কাছে বারবার হেরে যায় নীলাদ্রি। সকাল 8টা, সূর্যের তীর্যক দৃষ্টি চোখে মুখে আছড়ে পড়ছে ঐন্দ্রিলা। টিপ টিপ করে চোখ খুলে উঠে বসলো সে। আশেপাশে চোখ বোলালো না, ঘরে কেউ নেই। বিছানাটাও ঠান্ডা। যতটুকু মনে পড়ে অভ্র তার পাশেই শুয়েছিল। অবশ্য কথাটা সম্পূর্ণ সঠিক নয়। গতকাল রাতে ঐন্দ্রিলার পাল্টা উত্তর শুনে গজগজ করতে করতে বিছানায় শুতে চলে গিয়েছিল লোকটা। অন্দির শরীরটাও ক্লান্ত ছিল, তাই কোনো বাদ বিচার না করেই তার পাশে শুয়ে পড়ে। কখন যে ঘুমিয়ে পড়েছে তার নিজেরও মনে নেই। অভ্রের মুখে ঝামা ঘষে অবশ্য একটা সুপ্ত তৃপ্তি অনুভূত হয়েছে তার। হয়তো এই কারণে ঘুম ভালো হয়েছে। দেরি না করে ফ্রেশ হয়ে এলো ঐন্দ্রিলা। শ্বশুরবাড়ি বলে কথা, এখানে সে বাবার আদুরে মেয়ে কিংবা ভাইয়ের কলিজার টুকরোটি নয়। যদিও শারমিন বেগম অর্থাৎ ঐন্দ্রির শাশুড়ি মানুষটা বরাবরই অসম্ভব নমনীয় প্রকৃতির মানুষ। নয়তো যেখানে অন্যেরা তার গায়ের রঙকে ছিছি করে মুখ বেঁকিয়ে হাঁটা দিত, সেখানে এই নারী তাকে প্রথম দেখাতে কপালে চুমু এঁকে আংটি পরিয়ে দিয়েছিলেন। অবশ্য যার জন্য আংটি পরিয়ে দিয়েছিলেন সেই ব্যক্তিটি ভরা আসরে তাকে নাকচ করে চলে গেল। আহাসের চিন্তাটা মাথায় আসতে আয়নায় নিজের প্রতিবিম্বটাকে নিপুণ দৃষ্টিতে দেখতে লাগলো ঐন্দ্রিলা। লোকটাকে সে ভালোবেসে ফেলেছিল বলে মিথ্যা হবে। তবে যখন জানতে পেরেছিল লোকটি তাকে পছন্দ করে, কথাটা ভাবতে বুকের স্পন্দন বেড়ে গিয়েছিল তার। মনের মাঝে মরীচিকার দিবাস্বপ্নের উদ্ভব হতে লেগেছিল। তার মতো নারীকেও কেউ ভালোবাসতে পারে, কথাটা ভাবতেই এক অন্যরকম শিহরণ হয়েছিল হৃদয়ে। কিন্তু এই যে দিবাস্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। হাসের প্রত্যাখ্যান না ভেঙে পড়লে চলবে না ঐন্দ্রির। জীবন থেমে থাকে না। সে এখন কারোর স্ত্রী। একটা ছোট নিষ্পাপ ছেলে তাকে মাম্মাম বলে সম্বোধন করে, সুতরাং তাকেও তার যোগ্যতার প্রমাণ দিতে হবে। ভাগ্যের নির্মমতাকে কঠোর হস্তে কলাগাছ দেখাতে হবে। এটা যে তাকে পারতেই হবে। রুম থেকে বের হতে বসার ঘরের দিকে চোখ গেল ঐন্দ্রির। শকত সাহেব পেপারে মুখ গুজে বসে আছেন। আহানাস দিশানকে খাওয়ানোর চেষ্টায় লিপ্ত। শারমিন বেগম থমথমে মুখে বসে আছেন। পরিবেশটা বেশ শান্ত, অনেকটা গুমট বলা যেতে পারে। আত্মীয়রা একে একে বিদায় নিয়েছেন। বিয়েবাড়ির গুমট অবস্থাটা ঠিক ঠাউর করতে পারছে না ঐন্দ্রিলা। কাজের মেয়েটি দৌড়ে এসে বলল, আম্মা, নাস্তা রেডি। শারমিন বেগম মুখ তুলে তাকাতে দেখলেন ঐন্দ্রিলা বসার ঘরে কোনায় চোখ মেরে দাঁড়িয়ে আছে। তাকে দেখে শারমিন বেগমের মুখে আরও চিন্তার ঢল নেমে এলো। দিশান ছুটে এসে ঐন্দ্রিলাকে জড়িয়ে ধরল। ঐন্দ্রিও তাকে কোলে তুলে শাশুড়ির পাশে গিয়ে বসলো। কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে মা? আসলে কিভাবে বলবো বুঝছি না। কথাটা শুনে ঐন্দ্রিলা শকত সাহেবের দিকে তাকায়। বেচারার মুখখানাও বেশ শুকনো লাগছে। ঐন্দ্রিলা শারমিন বেগমের হাত ধরে বলে, আমি তো আপনার মেয়ের মতো মা, আমাকে নির্দ্বিধায় বলুন। তোমাদের ভোপাতে অনুষ্ঠানটি হবে না মা? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।